আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা মেয়ের মুখে ছোট লোক ডাক শুনে আর তার চেহারা দেখে তার কাছে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো আমি ইচ্ছে করে কাজটা করিনি, তাহলে কেন আমাকে এইভাবে হয়রানি করছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় যে আমার মুখের উপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটার থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর কোনো দিন আমার সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দেব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটাই পড়ি। ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস, তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করি নাই। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাফ চাইলি। ইতিমধ্যে ইসরাত অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কি রে ইশরাত, কি বললু? শুনতে পাস না? পা ধরে মাপ চাইবি এখন? আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি পড়ার সাথেই ইসরাতের কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসে ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়েছি আমি। কি রে ইশরাত, ওকে মাফ করে দে, বেচারা মাফ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে নিজের বাসস্থানের দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমন করছে, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনা। আজ কলেজে নতুন আমি, আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর এর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেইগুলা পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আসলে আমি দেখতে পাই নাই। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? ছোট লোক একটা। আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে, দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হনহন করে চলে গেল। ইসরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাই নাই, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ে ড্রেস ছিল ময়লা, তাই ও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এই হলো ইসরাতের সাথে আমার ঘটনা। এই দিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই, থাকি একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়। হয়ে যায় আমি এতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকের ক্লাসটা কেমন লাগেছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার সম্পর্কে রক্তের কেউ না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতে থাকেন, রিক্সা চালান আর কোন রকম টেনে টুনে সংসার চালায়। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা, মাগো, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়ে আছো? তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একবারও জানতে ইচ্ছে হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি তোমার শখটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো মা, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাওয়ার পর কবে পেট পুড়ে খেতে পেরেছি সেটা আমার মনেই নেই। থাক, তবুও দোয়া করো আমাকে, যেন আমি খুব বড় হতে পারি। এইগুলো বলছি আর কেঁদে যাচ্ছি। এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখে পানি। চাচা, আপনি এইখানে? মায়ের কথা বুঝে খুব মনে পড়তেছে। আমি কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি আমাকে দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়। আমি আছি না, বস্তির সবাই তোর বাবা মা।
হুম, আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এইগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল, আজকে মনে হয় কিছুই খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছুই খাস নাই। চল আমাদের সাথে, আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকে যেতেই হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল, আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা দেখে আমাকে কিছু খেতে দিল। আমিও বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেইখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকার সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন আপনি? চলো এদিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, তাহলে চলুন। আমি আর ছেলেটা এক জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কালকে দেখলাম নুসরাত আপনাকে নানাভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমি তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে এক ক্লাসে ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হয়তো। বলবা তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলা? চাই। তাহলে শুনুন। ছেলেটিকে সব বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি হলো, আপনার চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিছু বলবে না, তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানবীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। ও, আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে। চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানবীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আবার ডাকছে। দোস্ত, তুই আজকে যাস না, ওরা তোকে অপমানিত করবে। গেলে আমাকে অপমান করবে, আর না গেলে আমার বাবা মাকে করবে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে কেউ অপমান করুক। প্লিজ তবুও যাস না। তুই ক্লাসে যা, আমি দেখি ওরা কি বলে। এই বলে আমি ওদের সামনে গেলাম। আমাকে ডাকছেন? তোকেই ডেকেছি। এতক্ষণ লাগলো কেন আসতে? সরি, বুঝতে পারি নাই। হয়েছে, আর বলতে হবে না। তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। কি কাজ করব? ওই যে আইসক্রিম ওয়ালাকে দেখতে পাচ্ছিস, ওখান থেকে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আয়। ওকে। এই নে টাকা। আমি টাকাটা হাতে নিয়ে ওদের জন্য কয়েকটা হাতে নিয়ে আসলাম। এই নেন আপনাদের আইসক্রিম। সবাইকে হাতে হাতে দে। আমি কথা না বলে চুপচাপ তাদের দিকে লাগলাম। ইসরাতের এক বান্ধবীকে দেওয়ার সময় ইসরাত তার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিল, যার কারণে আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায়, আর তার বান্ধবীর জামায় লেগে যায়। কানা নাকি তুই? আমি তো ইচ্ছে করে ফেলি নাই। তাহলে কি আমি ফেলেছি এগুলা? এখন আমার জামাটা নষ্ট করে দিলি তুই। সত্যি বলছি, আমি ইচ্ছে করে দেই নাই। আপনার বান্ধবীর হাতের ধাক্কা খেয়ে এগুলো পড়ে যায়। কি? তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা বলিস? ঠাস ঠাস। এই বলে ইসরাত আমাকে 2টা থাপ্পড় দিল। ওদের থাপ্পড় খেয়ে সাথে সাথে চোখ অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে, তবু আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় থেকে যে এই পাগলগুলো আসে পড়ার জন্য বুঝতে পারছি না। এখন আমার কি হবে? এই, তুই তো শার্ট খোল। শার্ট খুলবো কেন? ঠাস ঠাস, এত প্রশ্ন করিস কেন? খুলতে বলছি তাই খুলবি, এত কথা শুনতে পারবো না। ইসরাতের থাপ্পড় খেয়ে মনে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, কারণ অনেক জ্বলছে আর ব্যথা করছিল ঠোঁট দুটি। আমি আমার শার্ট খুললাম। গতকালের মতো আজকেও সবার হাসির পাত্র আমি হলাম। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি শার্ট খুলে দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ওর জামাটা পরিষ্কার করে দে। না না, আমি পরিষ্কার করতে পারবো।
ও আমার শরীরে হাত লাগালে আমার শরীরটা ময়লা হয়ে যাবে আবার। সেটাও ঠিক। আজকে যে ভুলগুলো করেছিস সেইগুলো যাতে না করিস, সেই দিকে নজর রাখবি। হুম। শার্টটা লাগিয়ে দে, আর ওখান থেকে এখন যা। আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে আসলাম। দেখি তানভীর আমার জন্য জায়গা রেখেছে। কিরে, আমাকে রেখে চলে এলি যে? কি করবো, দাঁড়িয়ে তোর অপমানগুলো দেখবো। কেন, সবাই দেখতে পারে, তুইও দেখবি? কি রে, তোর গালে এইগুলো কিসের দাগ? আর তোর ঠোঁটটা কাটলো কিভাবে? তার নাইবা প্রকাশ করলাম। আচ্ছা, বাদ দে এইসব কথা। একটু পর ইসরাত আর তার ফ্রেন্ডরা আসলো। আমি আর তানভীর চুপচাপ রইলাম। এই তোরা জানিস ছোট লোকদের নাকি শখ থাকে? ইসরাত এসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আর তাদের ফ্রেন্ডরাও তাদের উত্তর দিতে লাগলো। কেন, তারা ছোট লোক হলেও কি হয়েছে, তাদের শখ থাকতেই পারে। ঠিক বলেছিস, যেটাকে বলে ছেঁড়া চুলে খোপা বাঁধা। এইসব ছোট লোকদের দেখলে খুব মেজাজ গরম হয়ে যায়। আর ছোট লোকরাও তো আমাদের দয়ের মাধ্যমে চলে। ঠিক বলেছিস, আমরা যদি ওদের মায়া না করি তাহলে ওরা যে না খেয়ে মরবে। ইসরাত আর ওর ফ্রেন্ডদের কথা শুনে মেজাজ খুব খারাপ হতে লাগলো। তবুও মেজাজটা ঠান্ডায় পরিণত করলাম। একটা কথারও প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নেই। তাই মুখ বুজে সব সহ্য করতে লাগলাম। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে আমি আর তানভীর বাড়িতে ফিরছি। দোস্ত, এই টাকাগুলো তোর কাছে রাখ। তোর টাকা আমি নিতে যাব কেন? এত প্রশ্ন করিস কেন? তোকে নিতে বলেছি তাই নিবি। গরিব বলে দয়া করছিস, তাই তো? একটা থাপ্পড় দিব এই কথা বললে। তোকে ফ্রেন্ড হিসেবে দিলাম। কিন্তু আমি তো নিতে পারবো না। না, তোকে নিতেই হবে। আর যদি আজকে টাকা না নিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নেই, এখন টাকাটা নে। আমাকে আবার বাড়ি যেতে হবে। আমি তানভীরের কাছ থেকে টাকাটা নিলাম। আচ্ছা, আমি যাই, কাল আবার দেখা হবে। ওকে ভাই। তানভীর চলে গেল, আর আমি একটা হোটেল থেকে কিছু ভালো মন্দ খাবার কিনে আনলাম। অনেকদিন যাবত ভালো মন্দ খাই না, তাই আজকে শখ করে আনলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে রহমত চাচাকে ডাক দিলাম। কিরে, ডাক দিলি কেন? চাচা চলো, আজকে তুমি আমার সাথে খাবে। তুই খাবার পেলি কই? একটা ফ্রেন্ড টাকা দিয়েছিল, তাই সেই টাকা দিয়ে খাবার নিয়ে আসলাম। না, তুই খা, আমি পরে খাবো। আরে চলো তো। চাচাকে জোর করে ঘরে নিয়ে বসিয়ে দিলাম। তারপর দুজন মিলে খাবারগুলো খেতে লাগলাম। চাচা একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার ইনকাম দিয়ে ঠিকমতো তোমার সংসার চলে না, তার সাথে তুমি আমারটা চালাও। তাই বলি কি, আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দিবে? দূর পাগল, আগে তুই পড়াশোনা শেষ কর। আমি তো এখনো মরে যাই নাই। ধুর, কি বলো এইসব? তুই আগে পড়াশোনা কর, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু চাচা, তোমার তো কষ্ট হচ্ছে। আমি কি তোকে বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তুই এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। চাচার সাথে একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পর বই নিয়ে পড়তে লাগলাম, আর পড়ার ফাঁকে ফাঁকে মানুষদের কাজ করে দিচ্ছি। এতে তারা খুশি মনে কিছু টাকা দেয়। এতে দিয়ে আমার ভালোই দিনকাল কেটে যায়। এইভাবে আমার দিনটা কেটে গেল। আজকে মায়ের কবরের সামনে যেতে পারলাম না, কাজ আর পড়াশোনার জন্য। এইভাবে সারাদিন কেটে গেল। রাতে শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম, কারণ আমার 2টা শার্ট আর 2টা প্যান্ট আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে কোনো রকম নাস্তা করে শার্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তানবীরের সাথে দেখা হয়ে গেল। এই নে, এটা তোর জন্য। কি এখানে? খুলে দেখ। আমি ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখি একটা মোবাইল। তুই আমার জন্য মোবাইল এনেছিস কেন? তোর হাতটা খালি খালি লাগে, তাই এইটা তোর জন্য নিয়ে আনলাম। কি দরকার ছিল এইগুলো আনার? তোকে রাখতে বলেছি, তুই রাখবি। ওকে। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। প্রতিদিনকার মতো ইসরাতের চোখ এড়াই না আমি। সে আমাকে ডাকতে লাগলো। চল, আজকে আমি যাব তোর সাথে। না, তুই গেলে তোকেও অপমান করবে, তুই থাক। আরে ধুর, চল তো। তানভীর আমার হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। ডাকলাম একজনকে আর আসলো দুইজন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কেন ডেকেছেন সেটা বলেন। আমি তো তোকে ডাকি নাই, ডেকেছি তো এই ছোট লোকটাকে। কার জোরে আপনি এত ক্ষমতা দেখাচ্ছেন? মুখ সামলিয়ে কথা বল। মুখ সামলিয়ে কথা বলতে ইমন শিখেছে, কিন্তু আমি না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? প্রিন্সিপালের মেয়ে হয়ে এত ভাব কিসের? যিনি প্রিন্সিপাল তার কোনো অহংকার নেই, আর যে মেয়ে তার শরীর ভরা কারেন্ট। তুই এত বড় কথা বললি আমাকে? ইসরাত যেই তানভীরকে থাপ্পড় দিতে যাবে, তানভীর ঠিক তখনই ওর হাত ধরে ফেলে।
আমার ভাগ্য ভালো যে আমি হিজড়াদের উপর হাত তুলি না, তাই আপনি বেঁচে গেলেন। কি? ইশরাত হিজড়া? আমি তোকে পরে দেখিয়ে দেব। আমাকে তো এখনো চিনেন নাই, তাই এইভাবে কথা বলছেন। কে তুই? আমার পরিচয় না হয় পরে জানবেন, আর আশা করি ইমনকে অপমান করবেন না। আমি এতক্ষণ ওদের কথাগুলো শুনছিলাম, তাই এইবার আমি কিছু না বললে খারাপ কিছু হয়ে যাবে। তানভীর, তুই ক্লাসে যা তো। ক্লাসে যাব মানে? মানে এইখানে না দাঁড়িয়ে ক্লাসে যা। তুই চল আমার সাথে। আসছি, তুই যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে যেতে বলেছি তাই তুই যা। তানভীর আর কিছু না বলে চলে গেল। দেখুন, আমি তানভীরের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। ও হয়তো রাগের বশে কিছু বলে ফেলেছে, আপনারা কিছু মনে করবেন না। সব তোর জন্য হয়েছে। তোকে আজকেই আমি বের করে দেব কলেজ থেকে। প্লিজ আমাকে বের করবেন না। আমি আপনার দাস হয়ে থাকবো, তবু আমাকে বের করবেন না। ইসরাতের পা ধরে কথাগুলো বললাম। ইসরাত আমাকে উঠিয়ে, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আজকে যে আমি করব সেটা আমি নিজেও জানি না। প্লিজ মাফ করে দিন। যা এখান থেকে, ছোট লোক একটা। আমাকে কিছু বলতে না দিয়ে ইসরাত চলে গেল। আমি আর তানভীর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসে সবাই আছে, কিন্তু ইসরাত নেই। এই ব্যাপারটা খেয়াল করেও তানভীরকে কিছু বললাম না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পিএ ক্লাসে আসলো। তোমাদের এখানে তানভীর কে? পিএর কথা শুনে তানভীর উঠে দাঁড়ালো আর বলল, আমার নাম তানভীর, কি হয়েছে? প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে। ওকে, চলুন। পিএ এর সাথে তানভীর প্রিন্সিপাল স্যারের রুমে হাঁটা ধরল। এইদিকে ক্লাসের ছেলেমেয়েরা বলাবলি করছে যে যাদের একবার প্রিন্সিপাল স্যার ডাকে তাকে নাকি একেবারের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। তানভীরের জন্য খুব খারাপ লাগছে। আজ আমার জন্য বেচারার এই অবস্থা। অন্যদিকে স্যার, আসবো? আসো। তানভীর প্রিন্সিপালের রুমে ঢুকে দেখে ইসরাত এক কোণে দাঁড়িয়ে আছে। তানভীরের বুঝতে কষ্ট হলো না যে এইগুলো ইসরাতের চক্রান্ত। বাবা, এই ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল আর আমাকে টিস করছিল। প্রিন্সিপাল স্যার আমার দিকে মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন। আরে আসাদ, তুমি? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। ইরশাদ বলল যে তুমি নাকি ওকে টিস করেছো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন। ওকে, করতে পারো। স্যার, আপনার মেয়ে ইসরাত যতগুলো ছেলে নামে বিচার দিয়েছিল সবার নামে টিস করার অপরাধ উল্লেখ করছে, তাই না? হ্যাঁ, তাই তো। স্যার, আপনি চোখে দেখতেই অন্ধ হয়ে গেলেন। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বলতে চাই যে আপনি এই কলেজের প্রিন্সিপাল, আর এই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে অনেকে ছেলেই আসে। সবার আর্থিক অবস্থা এক থাকে না। কেউ খুব বড় লোক থাকে, আবার কেউ খুব অহংকারী বেয়াদব থাকে, আবার কেউ খুব গরিব থাকে। যাদের আপনার মেয়ে নাম দিয়েছে ছোট লোক, যখন এরা পড়াশোনার জন্য আসে তখন এই আপনার মেয়ে তাদের ফলো করে আর তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আজে বাজে মন্তব্য করে আর তাদের সাথে বাজে ব্যবহার করে। যদি তারা প্রতিবাদ করে তাহলে বলে যে কলেজ থেকে নাকি বের করে দেবে। কিরে ইসরাত, আসাদ যা বলছে তা কি সত্য? আসাদ কি এখানে? ও হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতার মধ্যে একজন প্রতিষ্ঠার ছেলে। ও কি আসাদ? জানি না ইসরাত তোমার নামে কি মন্তব্য করেছে। তুমি এখন ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। যদি আপনার মেয়ে আর একবার কারোর সাথে খারাপ ব্যবহার করে, আশা করি আপনার মনটাকে শক্ত করে টিসি এর ব্যাপারটা সাইন করে দিবেন। এই বলে তানভীর চলে এলো। আর এইদিকে ক্লাসে আমার টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তানভীর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো। সবাই বলাবলি করছে যে হয়তো বহিষ্কার করে দিয়েছে। অবাক করে দিয়ে তানভীর আমার পাশে বসে হাসতে লাগলো। কিরে, কি হয়েছে? সব পরে বলছি, আগে ক্লাসটা শেষ করে নেই। ওকে। ক্লাস শেষ করে আমি আর তানভীর বাহিরে গেলাম। এইবার বল কি হয়েছে। শোন তাহলে। তানভীর আমার কাছে সব প্রকাশ করলো। ভাইরে, তোর সাহসকে আমি স্যালুট জানাই। হয়েছে হয়েছে, তুই এখন বাড়িতে যা। ক্লাসগুলো আর করবি না? না, আজকে আর সেগুলো করবো না। তাহলে তুই যা, আমার ক্লাসগুলো করা দরকার আছে। তানভীর আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি ক্লাসে ঢুকলাম, তখন দেখি ইসরাত ক্লাসে তার ফ্রেন্ডের সাথে হাসি মুখে কথা বলছে। আমি সেই দিকে না দাঁড়িয়ে চুপচাপ আমার আসনে চলে আসলাম। ইসরাত আগের মতো আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো আর হাসি মজা করতে লাগলো। কোন রকম ক্লাসগুলো শেষ করে আমি বস্তির দিকে রওনা দিলাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় দেখলাম ইসরাত আমার দিকে আসছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ সে আমার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর নিজেই মাটিতে পড়ে যায়। ইসরাত মাটি থেকে উঠেই,
তোর সাহস কি করে হলো যে তুই আমাকে আবার ধাক্কা দিয়েছিস? আমি তো ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আপনি তো দেখলাম ইচ্ছে করে ধাক্কা দিয়ে পড়ে গেলেন। তুই নিজে ধাক্কা দিয়ে এখন আবার আমার নাম দিচ্ছিস? ইসরাতের থাপ্পড় খেয়ে কাটা জায়গা দিয়ে আবার রক্ত পড়তে লাগলো, তবুও আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার তোকে শিক্ষা দিয়েছিলাম, তোর সেটা মনে নেই? এমন সময় ইসরাতের ফ্রেন্ডরা ওর কাছে আসলো। কি হয়েছে ইসরাত এখানে? এই ছোট লোকটা আমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওর সাহস দেখলে আমরা অবাক হয়ে যাই। ও আগেও একবার করেছিল, উচিত শিক্ষা দিয়েছিলাম, এখন আবার করেছে। দেখিস না, এখন আবার শিক্ষা দিয়ে রক্ত বের করে দিয়েছি। এতেও শিক্ষা হবে না। আচ্ছা এখন না, এটা শাস্তি ওকে কাল দিব। সেটাই ভালো। ইসরাত ও তার ফ্রেন্ডরা চলে গেল আমার সামনে থেকে। আমি বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা। কিরে, তোর এই অবস্থা কেন? কই, কি হয়েছে আমার? তোর মুখে রক্ত কিসের? ও রক্ত, মানে বল কি হয়েছে? ওই একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খেয়েছি, তাই এমন হয়েছে। দেখে সাবধানে হাঁটতে পারিস না? অনেকখানি কেটে গেছি। ওকে, আমি ঠিক আছি। তুমি এখন কই যাচ্ছ? আর কই যাব, রিক্সা নিয়ে বের হব। ওকে, তুমি যাও। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়েও পারলাম না, কারণ কাটা জায়গায় জ্বলছে। তাই না খেয়ে শুয়ে রইলাম আর তানভীরের দেওয়ার মোবাইলটা টিপতে লাগলাম। হঠাৎ তানভীর কল দিল। হ্যালো, কে বলছেন? এই আমি তানভীর বলছি। কি রে, তুই কি মোবাইলের ভিতর সিম কার্ড দিয়েছিলি নাকি? কেন, তুই দেখোস নাই? মাত্র দেখলাম। কি করস এখন? শুয়ে আছি, আর কি করব। খাবার খেয়েছিস? মাত্র খেলাম। ওকে বাই, পরে কথা বলবো। মাত্র কল দিলে আবার কেটে দিবি? তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি, কিছু বলবি তুই? না, কি বলবো। ওকে বাই। বাই। কল কেটে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। পেটের ক্ষুধার জ্বালায় ঘুম আসছে, তাই উঠে ব্যথাকে উপেক্ষা করে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে অজু করে মায়ের কবরের সামনে গিয়ে কবরটা জিয়ারত করে আসলাম। কিরে, কবর জিয়ারত করছিলি বুঝি? হুম। তোর মায়ের দোয়া আর আমাদের ভালোবাসার তোর সব সময় সাথে ছিল, আর আছে, আর থাকবে। আজকে রিক্সা নিয়ে বের হলে না? গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই আজকে আর চালামো না। কেন, কি হয়েছে তোমার? মাথাটা ঘোরাচ্ছিল। এখন ঠিক আছো তো? এখন ঠিক আছে, আগের থেকে একটু ভালো আছি। বেশি খারাপ হলে রিক্সা চালানোর দরকার নেই। একটুবার রাত হয়ে যাইবো, তুই এখন ঘরে গিয়ে পড়তে বস। ঘরে এসে পড়ার সময় একজন বলে গেল একজন বাসা পাল্টাচ্ছে, সেইখানে কিছু লেবার লাগবে। আমি পড়া বন্ধ করে সেখানে গেলাম। গিয়ে তাদের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে, তাই তারা আমাদেরকে রাতে খাবার দিয়েছিল আর সাথে কিছু পারিশ্রমিক দিয়েছে। আমি সেইগুলো এনে ঘরে এক জায়গায় রেখে দিয়েছি। বই খুলে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করতেই গভীর রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। সকালে হালকা কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর হাঁটাহাঁটি করছি। এমন সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। দেখছিস কতটা বেয়াদব, আর বেহাইয়া হলে তোকে আবার ডাকে। তুই চুপ থাক, একবার আমাকে বাঁচাতে গিয়ে অপমান হয়েছিস, তাই আমি চাই আমার এই ব্যাপারে তুই নিজেকে আড়াল করে রাখবি। দোস্ত, এরা তোকে এভাবে অপমান করবে আর আমি নিজেকে আড়াল করে রাখবো? এইটা আমার ব্যাপার, তুই এখন ক্লাসে যা, আমি দেখব। না, আমি যাব না। যদি না যাস তাহলে এই নে তোর মোবাইল, থাকবে না আমার সাথে তোর ফ্রেন্ডশিপ। এইভাবে বলতে পারলি? প্লিজ তুই ক্লাসে যা। তানভীর কিছু না বলে ক্লাসে চলে গেল। আমি ইসরাত আর তার ফ্রেন্ডদের সামনে গেলাম। বলুন। তোকে তানভীর কি বলেছিল? সেটা আপনাদের না জানলেও চলবে। দেখেছিস ছোট লোকের কি তেজ কথার। সেটা তো দেখতেই পেলাম। কাল যে আমাকে ধাক্কা দিয়েছিলি, তার কি হবে? আমাকে তো মেরেছেন, আর কি লাগবে আপনাদের? আচ্ছা, তোর কি লজ্জা শরম নেই? তোকে এত অপমান করি, তবুও তুই এখানে পড়ে আছিস। আরে ও একবার বলেছিল না যে ছোট লোকের মায়ের নাকি শখ হয়েছে এই কলেজে পড়তে। দেখেছিস ও শরীর থেকে কত গন্ধ বের হচ্ছে, বমি আসছে আমার। তুই ঠিকই বলেছিস। দেখছিস না একটা শার্ট পরে বারবার কলেজে আসে। সেটাই, ওকে দেখলে আমার শরীরটা ঘিনঘিন করে। যা, তোকে আজকে কিছু করলাম না, তুই ক্লাসে যা। আমি মাথা নিচু করে ওদের সামনে থেকে চলে আসলাম। আর ভাবছি, পৃথিবীতে বুঝি টাকাই সব, যার টাকা নেই সে বুঝি এতটাই অসহায়।
মানুষের মাঝে কি মানবতা জিনিসটা হারিয়ে গেল নাকি? আজ আমি এতিম বলে সবার হাসির পাত্র আমি। আজ আমাকে সহ্য করতে হচ্ছে নানা অপমান। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। বাবা মায়ের কথাটা ভাবতেই চোখটা ভিজে উঠল। ভেজা চোখ নিয়ে ক্লাসে গেলাম। কিরে, কাঁদছিস কেন? হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ল। আমি জানি ওরা তোকে এমন কথা বলেছে যে তোর বাবা মাকে স্মরণ করে দিয়েছে। না, তা নয়। দোষ তোর ছিল, তুই গেলি কেন ওদের কাছে? না গেলে ওরা আমাকে প্রতিনিয়ত অপমান করবে। যাওয়ার পর কি অপমান করে নাকি আদর করে? আচ্ছা বাদ দে। তানবীর আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর ইসরাত ও তার ফ্রেন্ডগুলো ক্লাসে আসলো। আমি আর তানবীর চুপচাপ বসে আছি। ইসরাত আর তার ফ্রেন্ডগুলো আমাকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। চল বাইরে যাই, এইখানে ভালো লাগছে না। চলো। আমি আর তানবীর বাহিরে গিয়ে 2 মিনিট ছিলাম। স্যার ক্লাসে ঢোকার কয়েক সেকেন্ড আগে আমরা ক্লাসে ঢুকলাম। আমি আর তানবীর ক্লাসগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত দাঁড়িয়ে বলল, স্যার আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার আমার ব্যাগে টাকা ছিল কিছু, এখন সেগুলো নেই। সবাই এই কথা শুনে অবাক যে ক্লাসের মধ্যে টাকা চুরি করবে কে। সবাই চারদিকে বলাবলি করতে লাগলো। আমরা শুনেও না শোনার ভান করে আছি। ইসরাত, তোমার কি কাউকে সন্দেহ হয়? জি স্যার, আমার কয়েকজনকে সন্দেহ হয় যারা আমাকে প্রায় ফলো করে। ওকে, তুমি নিজে গিয়ে তাদের ব্যাগ সার্চ করো। ওকে। তারপর ইসরাত কয়েকটা ছেলেমেয়ের ব্যাগ চেক করলো। চেক করা শেষে ইসরাত আমাদের কাছে আসলো। তানভীর, তোমার ব্যাগটা দাও। আপনি আমার ব্যাগ চেক করবেন কেন? আমি কি চুরি করেছি নাকি? যদি তুমি চুরি না করো তাহলে ব্যাগ দেখাতে সমস্যা কোথায়? তবুও আপনাকে আমি আমার ব্যাগটা দিব না। স্যার, তানভীর ব্যাগ দেখাতে অস্বীকার করছে। কি হলো তানবীর, ওকে ওর কাজটা করতে দাও। ওকে স্যার। তানবীর ইসরাতকে ব্যাগটা দিয়ে দিল। ইসরাত পুরো ব্যাগটা চেক করলো কিন্তু টাকা পেল না। তানবীরের ব্যাগ চেক করার পর ইসরাত আমার ব্যাগটা চাইলো। এই, তোর ব্যাগটা দে। আমি কোনো কথা না বলে ব্যাগটা দিয়ে দিলাম। ইসরাত আমার ব্যাগটা ভালো করে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর সে তার হাতটা আমার ব্যাগ থেকে বের করলো আর সাথে কিছু টাকাও বের করলো। এটা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তানবীরও আমার দিকে তাকিয়ে আছে। পুরো ক্লাসটা যেন নীরব হয়ে গেছে। স্যার, আমি আমার টাকা এই চোরটার ব্যাগে পেয়েছি। ইসরাতের কথা আর আমার ব্যাগ থেকে টাকা বের করার দৃশ্য দেখে আমি পুরাই প্যারালাইজড হয়ে যাই। আমার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছে না। স্যার বিশ্বাস করেন, আমি ওর টাকা চুরি করি নাই। ইমন, আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কিনা, আজ আমার সত্যি খারাপ লাগছে যে আমার ছাত্র এই কাজ করতে পারে। প্লিজ স্যার, একবার বিশ্বাস করুন আমাকে, আমি ওর টাকা চুরি করি নাই। ওকে, তুমি বসো। আর স্টুডেন্ট, এটা আমাদের ক্লাসের ঘটনা, তাই এটা যাতে বাহিরে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখবা। স্যার নিজের ক্লাস করাতে লাগলো আর আমি টিপে টিপে চোখের পানি ফেলছি আর ভাবছি আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম, অথচ এই টাকা আমি টাচও করি নাই। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। এইগুলা ভাবছি আর চোখের পানি ফেলছি। এখনো অনেকে আমাকে নিয়ে নানান কথা বলছে। স্যার ক্লাস নিয়ে চলে গেল আর আমি আমার ব্যাগটা নিয়ে বাহিরে চলে আসলাম। আসার সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা চোর চোর বলে বেড়াচ্ছিল। আমি ব্যাগ নিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। আমি ওকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমি জানি তুই চুরি করস নাই, ওই বিয়াদবরা তোকে ফাঁসিয়েছে। আমার মরা মায়ের কসম খেয়ে বলছি দোস্ত, আমি চুরি করি নাই। জানি আমি। যখন তুই আর আমি বাইরে গিয়েছিলাম তখন ওরা তোর ব্যাগে টাকা ঢুকিয়ে দিয়েছিল। আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। ইসরাত আমার সাথে এমন কেন করে? আমি তো তার কোনো ক্ষতি করি নাই। কে বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি যে তুই চুরি করস নাই। ইসরাত তার বাবার কারণে এত ক্ষমতা দেখাচ্ছে। জানিস দোস্ত, আমিও পারতাম ইসরাতের প্রতিবাদ করতে। আমি আমার মরা মায়ের কথা মনে করলে সব রাগ পানি হয়ে যায়। নিজের মনটাকে আরো শক্ত কর আর বাঁচতে শিখ, মাথা উঁচু করে। এই কথা হয়তো তুই তোর মতো ছেলের জন্য বলেছিস, কিন্তু আমার মতো ছেলের জন্য বলিস নাই। এটা সবার জন্য বলছি। আমি এখন কিভাবে কলেজে আসব? সবাই আমাকে এখন চোর হিসেবে চিনে। মন খারাপ করিস না, তুই এখন বাসায় যা। তুই ক্লাস করবি? না, আজকে করবো না, তুইও করিস না। ওকে। তানভীরের কাছ থেকে বিদায় নিয়ে আমি বস্তির দিকে হাঁটা দিলাম। আজকে বস্তিতে না গিয়ে আগে মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কাছে মনের সব সুখ প্রকাশ করতে লাগলাম।
মাগো, কেমন আছো? জানি না তুমি কেমন আছো, তবে আমি খুব ভালো আছি, কারণ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। যখন তুমি ছিলে তখন তুমি আমাকে একটা ফুলের টোকাও লাগতে দাও নাই। আজ আমার থাকার কথা রাজপ্রাসাদে, আর আমি থাকছি একটা ময়লার বস্তিতে। জানো মা, তুমি মারা যাওয়ার পর তোমার মা বাবা আর ভাইয়েরা আমার থেকে সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিল। এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আল্লাহ আমাকে মাথা লুকাবার মতো জায়গা দিয়েছে। আজ অভাবের কারণে আমি চোর হয়েছি, যেটা ছিল আমার নামে মিথ্যা অপবাদ। মাগো, তুমি তো কখনোই আমাকে চুরি করতে শিখাও নাই, তাহলে আজকে কেন আমি সবার সামনে চোর হলাম? কেন সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো? তুমি আমাকে কেন একা রেখে গিয়েছো? থাক, আর কিছু বলবো না। আল্লাহ যাতে তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করে সেই দোয়া করি। এই বলে মায়ের কবরটা ধরে কাঁদতে লাগলাম। এইভাবে কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। কবরের কাছ থেকে উঠে মাকে বিদায় দিয়ে বস্তির গলিতে ঢুকতেই চাপা কান্না ভেসে আসতে লাগলো। ভালো করে আওয়াজটা খেয়াল করলাম। আওয়াজটা রহমত চাচার ঘর থেকে আসছে, তাই দেখার জন্য রহমত চাচার ঘরে ঢুকলাম। দেখি চাচা বিছানায় মুমূর্ষু হয়ে শুয়ে আছে, আর চাচি আর তার ছেলেমেয়েরা কাঁদছে। এইটা দেখে আমি দ্রুত চাচার কাছে গেলাম। চাচার অবস্থা দেখে আমারও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চাচার কি হয়েছে? ওর চাচা কাল বলেছিল তার নাকি শরীর খারাপ, আর আজকে হঠাৎ করে জ্বর আসলো। আমি চাচার শরীরটা ধরে চমকে উঠলাম। চাচার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছিল। চাচাকে একটা হাসপাতালে নিতে হবে। আমার কাছে কোনো টাকা নেই, কিভাবে নিব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আগে বলুন, চাচার রিক্সাটা কোথায়? ওই 2 নম্বর গলিতে রাখা আছে। ওকে, আমি রিক্সা নিয়ে আসছি। আপনি চাচাকে একটু টেনে তুলেন। আমি ব্যাগটা রেখে রিক্সা নিয়ে আনলাম, আর চাচাকে রিক্সায় বসিয়ে একটা ছোট হাসপাতালে নিয়ে গেলাম। এখানকার ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। চাচাকে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছে। আমি চাচিকে চাচার পাশে বসিয়ে দিলাম। দুপুরে তো মনে হয় কিছু খান নাই? খেয়েছি আমরা সবাই, তুই খাস নাই? তোমাদের মুখ দেখে তো বোঝা যাচ্ছে না যে তোমরা খেয়েছো। আপনারা চাচার কাছে থাকেন, আমি আসছি। আমি বাহিরে গিয়ে ওদের জন্য খাবার কিনে আনলাম। চাচি, আপনি আর অপু মিলে খাবারটা খেয়ে নিন। তুই খেয়েছিস তো? আমি পেট পুড়ে বাহির থেকে খেয়ে এসেছি। আর এই নাম্বারটা রাখেন, এটা আমার নাম্বার। কিছু দরকার হলে ফোন করে বলবেন। কেন, তুই কই যাচ্ছিস? সেটা আপনার জানতে হবে না, আপনি শুধু চাচার খেয়ালটা রাখবেন। আচ্ছা। আমি বাহিরে একটা নিরিবিলি জায়গায় আসলাম, আর ভাবতে লাগলাম আজ সারাদিন পেটে কিছু পড়ে নাই। চাচার মেডিসিন আর খাবারের পিছনে সব টাকা খরচ হয়ে গেল। এখন কি করব? মাথায় কিছু ঢুকছে না। কোথায় থেকে টাকা জোগাড় করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, চাচার রিক্সাটা চালালে তো কিছু টাকা জোগাড় হবে। তাই 7-5 কিছু না ভেবে চাচার রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন রিক্সা চালালাম। রাতে বাহিরে অল্প কিছু খেয়ে ওদের জন্য কিছু খাবার নিলাম। চাচার কেবিনে গিয়ে দেখি চাচার জ্ঞান এসেছে। চাচা, আপনার এখন কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাহিরে। আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? কি পাগলের মতো বলছো? আমি আবার কিসের কষ্ট করলাম? তুই আজ সারাদিনে খাবার খেয়েছিস? মাত্র খেলাম, আর আপনাদের জন্য নিয়ে আসলাম। তুই টাকা পেলি কোথায় থেকে? মানে বল, কোথায় পেলি? তোমার রিক্সা চালিয়েছিলাম সারাদিন। তুই রিক্সা চালিয়ে আমার জন্য এসব করেছিস? এই বলে চাচা কেঁদে দেয়, সাথে চাচিও কাঁদতে থাকে। বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখেছো এই ছেলে আমার জন্য কি কি করেছে? এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, আমাকে আবার বস্তিতে ফিরতে হবে। ওকে, তুই গিয়ে পড়তে বস। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, জানাবো। তারপর আমি চলে এলাম বস্তিতে। হাসপাতাল থেকে বস্তিতে চলে এলাম, আর কিছু টাকা চাচির হাতে দিয়ে আসলাম। বলা তো যায় না কখন দরকার হয়ে পড়ে। বস্তিতে এসে ঘরে ঢুকে পড়তে লাগলাম। আজ সারাদিন কাজ করতে করতে পড়ার দিকে মন দেওয়া হয় নাই, তাই পড়া শেষ করতে করতে রাত প্রায় পেরিয়ে যাবে। পড়া থেকে উঠে আর ঘুমালাম না, হালকা রেস্ট নিলাম। সকালে উঠে না খেয়ে চলে গেলাম কলেজে। কেন জানি না আজ কলেজে যেতে মন টানছে না, কারণ আমি যে সবার কাছে চোর হয়ে গেলাম। লজ্জার কারণে ক্যাম্পাসে আড্ডা দিলাম না। আমি আর তানভীর চলে আসলাম ক্লাসে। কেউই আমার দিকে তেমন ভাবে তাকাচ্ছে না, বা কেউ আমাকে নিয়ে কোনো মন্তব্য করলো না। আমি ক্লাসে এসে তানভীরের সাথে কথা বলতে লাগলাম। এমন সময় ইসরাত আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি আর তানভীর কথা চালিয়ে গেলাম। দেখেছিস, চোর চুরি করে আবার কলেজে আসে।
সেটাই তো দেখতে পাচ্ছি, চোরের লজ্জা শরম নেই। ঠিক বলেছিস, আমি হলে কবে কলেজ ছেড়ে চলে যেতাম, আর চোর চুরি করেও কলেজে আসে। ওদের কথা এত কষ্ট লাগলো যে চোখের অবাধ্য পানি আর নিয়ন্ত্রণে থাকলো না, টপ টপ করে বেরিয়ে পড়তে লাগলো। আমার কাছে মনে হচ্ছে ওইগুলা পানি পড়ছে না, বরং আমার বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্টগুলো পানিতে পরিণত হয়ে বের হচ্ছে। শুনেছি ছোট লোকেরা নাকি পরিশ্রম করে খায়, তাহলে আবার চুরি শিখলো কবে থেকে? যখন তারা কোনো কাজ পায় না, তখন কিভাবে চুরি করবে আবার কিভাবে ছিনতাই করবে সেটা নিয়ে ভাবতে থাকে। যা বলেছিস। ওদের কথাগুলো আমার কাছে বিষাক্ত সূচের মতো লাগছে, যে এটা আমার কলিজাটাকে ভেদ করে চলেছে। যদি ওদের মতো ছোট লোকের এতই টাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের ভিক্ষা দিয়ে দিব। তাও যেন তারা চুরি না করে। আমি আর সহ্য করতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিতে লাগলাম। কি রে, চোখের জল লুকানোর চেষ্টা করছিস? তাছাড়া আর উপায় কই বল? দোস্ত, একদিন তুই দেখবি ইসরাত তার সব ভুল বুঝতে পারবে, আর সেই দিন সে মাপ চাইবে তোর কাছে। দরকার নাই আমার কাছে মাপ চাওয়ার, শুধু আমাকে অপমান করা ছেড়ে দিলে হবে, আমার আর কিছু লাগবে না। সেদিন হয়তো আর বেশি দূর নয়, তুই একটু অপেক্ষা কর। এখন ক্লাসে চলো, ক্লাসে যাই। চল। আমি আর তানবীর ক্লাসে গেলাম। আমরা ক্লাসে ঢোকার 1 মিনিট পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসটা করাতে লাগলো, আমিও মন দিয়ে ক্লাসটা করলাম। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ নিয়ে বাহিরে আসার সময়, কি রে, কই যাস? আজকে আর ক্লাস করব না, বাড়িতে কাজ আছে অনেক। যাওয়া খুব দরকার নাকি? খুব। ওকে, তাহলে যা, দেখা হবে পরে। ওকে বাই। আমি ক্লাস না করে চলে আসলাম। ঘরে ব্যাগটা রেখে চাচা রিক্সা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালালাম, সকালেও কিছু খাই নাই, আবার দুপুরেও কিছু না খেয়ে রিক্সা চালালাম। যে টাকাগুলো ইনকাম করেছি আজকে, সেইগুলো দিয়ে কিছু খাবার আমি চাচা চাচিদের জন্য নিয়ে গেলাম, আর আমিও হালকা কিছু খেলাম। তবুও পেটে খিদায় চুচু করছে। আমি হাসপাতালে চাচার কেবিনে যেতেই, কি রে, তুই এসেছিস? এই নেন, খাবারগুলো খেয়ে নেন, আর মেডিসিন ঠিক মতো খাবেন। তুই থাকলে আমার অসুখ এমনিতেই ভালো হয়ে যাবে। তা বললে তো হবে না। আর চাচি, এই নেন, কাল যদি চাচাকে বাড়ি নিয়ে যেতে পারি তাহলে টাকাগুলো লাগবে। এই বলে আমি চাচির হাতে কিছু টাকা দিলাম। না না, আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, তার চেয়ে ভালো আপনি রাখেন। চাচি আর কথা না বলে টাকাটা রেখে দিল। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনাদের দোয়া থাকলে আমার কোনো কষ্ট হবে না। আমাদের দোয়া তোর সাথে সারা জীবন আছে বাবা। তোকে দোয়া করি আল্লাহ যাতে তোকে অনেক বড় করে। আচ্ছা চাচা, আমি যাই, কাল আবার আসবো। ওকে, তুই যা এখন। সময় মতো মেডিসিনগুলো খেয়ে নিবেন কিন্তু। আচ্ছা। আমি আর না দাঁড়িয়ে বস্তিতে চলে গেলাম। ঘরে ঢুকে শার্টটা ধুয়ে দিলাম, সাথে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে লাগলাম। সকালে উঠে কলেজে গেলাম না, কারণ আজকে চাচার রিলিজ দিবে, তাই ওইখানে আমার থাকা আবশ্যক। তাই আমি কলেজে না গিয়ে হাসপাতালে গেলাম। সেখানে ডাক্তারের সাথে চাচার ব্যাপারে কথা বলে চাচাকে রিকশায় বসিয়ে আমি বস্তিতে নিয়ে এলাম। তারপর চাচাকে ধরে ঘরে নিয়ে এলাম। চাচা যা লাগবে আমাকে বলবেন, আমি যাই রিকশা নিয়ে। তুই আজকে রিক্সা চালাস না, তোকে রিক্সায় মানায় না। না মানালেও যে মানাতে হবে, কিছু করার নাই। কিন্তু বাবা। আপনি বেশি কথা বলেন, শরীর ভালো না তাই শুয়ে থাকেন, আমি আমার কাজ করে আসছি। চাচা আর কোনো কথা বলে নাই। আমি চাচাকে রেখে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে কিছু খেয়ে নিলাম, খাওয়ার পর আবার রিক্সা চালাতে লাগলাম। রিক্সা চালিয়ে আসলাম রাতে। এসে দেখি চাচার ঘরে তানভীর বসে আছে। ওকে দেখে আমি খুব অবাক হয়েছি। কি রে, তুই এইখানে? তুই আজকে কলেজে গেলি না, তাই ভাবলাম তোর কোনো বিপদ হলো না তো। তার উপর তোর আবার মোবাইল বন্ধ। তাই বলে তুই এই বস্তিতে আসবি? কেন, আসতে পারবো না নাকি? না না, সেটা না। কোথায় তোরা আর কোথায় আমরা? তুই কিন্তু এখন মার খাবি। ওকে সরি। তা তুই আমার বাসা চিনলি কেমনে? সকলকে বস্তির নাম জিজ্ঞাসা করেছিলাম, আর সবাই দেখিয়ে দিল। বস্তিতে এসে ওনার কাছ থেকে তোর নাম জিজ্ঞেস করেছি, তখন উনি সব বলেছে। ওকে চল তোর ঘরে যাই। 1 সেকেন্ড দাঁড়া। তারপর আমি চাচার হাতে কিছু টাকা দিয়ে দিলাম। এইবার চল। তারপর আমি তানভীরকে নিয়ে গেলাম আমার ঘরে। জানি তোর আমার ঘরে থাকতে খুব কষ্ট হবে। কেন, আমার কাছে তো ভালোই লাগছে। থাক, আর বছর বলতে হবে না। হঠাৎ করে তানভীর আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। কিরে, তুই কাঁদছিস কেন? আর তোর কি হয়েছে? দোস্ত, তুই কি কষ্টে লেখাপড়া করিস তা জানা ছিল না, কিন্তু এত কষ্ট যে করিস তা আমার জানা ছিল না। হয়েছে হয়েছে, এইবার কান্না বন্ধ কর। তুই কিভাবে পড়াশোনা করিস, আবার রিক্সাও চালাস?
আবার ওদের খেয়ালও রাখিস। কি করব, সবই কপাল। আমি তো এমন ছিলাম না, পরিস্থিতি আমাকে সেই রকম বানিয়েছে। এই নে, এখানে কিছু টাকা আছে, এইগুলো তুই রাখ। ধুর পাগল, আগেও একবার দিয়েছিস, এখন দেওয়া লাগবে না। তোকে রাখতে বলেছি, তুই রাখবি। এই কথা বলে তানভীর টাকাগুলো জোর করে ঢুকিয়ে দেয় আমার পকেটে। এইটা কোনো কাজ করলি তুই? এটাই কাজ। আচ্ছা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। তুই আবার আমার জন্য খাবার আনতে গেলি কেন? তুই আর আমি একসাথে আজ এক ঘরে এক বস্তিতে খাবো, তাই নিয়ে এসেছি। তুই একটা পাগল। বন্ধুর পাগল। তারপর আমি আর তানভীর একসাথে খাবার খেলাম। দোস্ত, আমি যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। ওকে, সাবধানে যাস। ওকে। তানভীর চলে গেল। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততা কেটে উঠতে উঠতে গভীর রাত হয়ে যায়, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে গেলাম। ক্যাম্পাসে দাঁড়ালাম না, ইসরাতের ভয়ে। তাই ক্লাসে আমি আর তানভীর চলে আসলাম। মনে মনে যেই ভয়টা পেয়েছি ঠিক সেটাই হলো। ইসরাত আর তার ফ্রেন্ডরা আমাকে অপমান করার জন্য ক্লাসে চলে আসলো, আর আমাকে প্রত্যক্ষভাবে অপমান না করে পরোক্ষভাবে করতে লাগলো। এই, তোরা কি জানিস একটা কথা? আগে আমাদের ক্লাসে ছোট লোক ছিল, আর এখন একজন রিক্সাওয়ালা আছে। আমি ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে কিভাবে জানে যে আমি রিক্সা চালাই? না রে, জানতাম না। বলতো সেই ছেলেটা কে? কে আবার? এই ছোট লোকটা এখন রিক্সা চালায়। আমাদের কলেজের মান সম্মান সব ডুবিয়েছে। এখন ওর সাথে কথা বলতে ভালো লাগবে না। রিক্সা চালানোর পর থেকে ছোট লোকটার গায়ে থেকে বাজে গন্ধ বের হচ্ছে। তুই ঠিক বলেছিস। দেখিস না একটা জামা কয়দিন পরে আসে। আরো কত কি যে দেখতে হবে আমাদের, আল্লাহ ভালো জানে। কলেজে একবার ছোট লোক ভর্তি হয়েছিল, এরপর চোরের রূপ নিয়েছিল, আর এখন আবার রিক্সাওয়ালার রূপ নিল। ঠিক বলেছিস, এদের এত অপমান করার পরেও এদের শখ মেটে না। আমি ওদের কথা শুনেও চুপচাপ রয়েছি। ওদের অপমান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই চোখ দিয়ে পানি পড়ছে না। তবে তানভীর রেগে গিয়েছে অনেক। আমি তাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রাখলাম। ভাই, আমার মন চাচ্ছে আমি ওদের হাতগুলো ভেঙে দিই। এত রাগ কেন তোর? বলছে আমাকে, তোকে তো আর বলছে না। ভাই, তোকে কিছু বললে আমার খুব কষ্ট হয়, তাই তোর নামে বাজে কথাগুলো আমি সহ্য করতে পারি না। তুই তো বলেছিস যে অপেক্ষা করতে, যে ওরা নাকি ওদের ভুল বুঝতে পারবে। তাহলে তুই রেগে যাচ্ছিস কেন? ওকে। আমিও আর কথা বাড়ালাম না। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে আমি চলে আসলাম বস্তিতে। এসে চাচার সাথে খাবার খেয়ে আমি রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালাতে চালাতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম, আর সাথে সাথে আমি পড়ে যাই, আর রিক্সা কিছুটা ভেঙে যায়। রিক্সার ভাঙা অবস্থা দেখে আমার প্রাণটা কেঁদে উঠল, কারণ আমার এত সামর্থ্য নেই যে রিক্সা মেরামত করব। আমার হাতে পায়ে কিছুটা ছিঁড়ে যায়। এমন সময় গাড়ি থেকে একজন লোক নেমে এলো, যাকে দেখে আমি খুব অবাক হয়ে যাই, কারণ তার সাথে আমার আত্মার সম্পর্ক। লোকটা হচ্ছে আমার মামা। মামা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো। তোর কিছু হয় নাই তো? না, আমার কিছু হয় নাই। তোর তো অনেক জায়গায় কেটে গেছে, চল মেডিসিন কিনে দিই। না, আমার লাগবে না, আমি ঠিক আছি। আরে চল তো। তারপর মামা আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গেলেন, কিছু মেডিসিন কিনে দিল, আর আমার হাতটা ব্যান্ডেজ করিয়ে দিল। তোর সাথে আমাদের কিছু কথা ছিল। কিন্তু আমার কোনো কথা নেই তোমাদের সাথে। প্লিজ একবার আমার সাথে চল, প্লিজ। মামা এমনভাবে অনুরোধ করতে লাগলো যে আমি না গিয়ে আর পারলাম না। মামা আমাকে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে গেল, যেই বাড়িতে আগে আমি আমার মা আর বাবা থাকতাম। আজ সেই বাড়িতে মামার পরিবার থাকছে। মামা আজ হঠাৎ করে সেই বাড়িতে নিয়ে গেল। বাড়িটাকে দেখে চোখটা ভিজে উঠল, তবু মনকে শক্ত করে বাড়ির ভিতরে গেলাম। আমাকে দেখে নানি খুব খুশি হয়ে গেল। তিনি আমায় জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আমি কিছুই বললাম না, কিন্তু মনের ভিতরে একটা খটকা রয়ে গেল। আজ হঠাৎ করে তারা কেন এইভাবে ভক্তি দেখাচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। তারা সবাই আমাকে একটা রুমে নিয়ে গেলেন, যেখানে একজন বয়স্ক লোক শুয়েছিলেন। আমি ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নয়, বরং আমার নানা। বাবা দেখো, ইমন এসেছে, এই পরিবারে বড় প্রদীপ জ্বলছে। নানা আস্তে আস্তে আমার দিকে তাকালেন আর হাত দিয়ে আমাকে কি জানি ইশারা করতে লাগলো। আমি তার কাছে গিয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি আমাকে নানান কথা বলল, সব কথা তার মুখে আটকে যাচ্ছে, তবুও অনেক কিছুই বলল। আমি বীজ রোপালের আসামির ন্যায় দাঁড়িয়ে আছি আর তাদের আচরণগুলো দেখতে লাগলাম। দেখলাম নানা আমাকে ধরে কেঁদে দিয়েছেন।
তারপর তারা সবাই আমাকে নিয়ে একটা রুমে বসলো। দেখো ইমন, আমরা তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে তোর ভাই থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাদেরকে মাফ করে দে। না না, এইভাবে বলবেন না। আমি এখন একজন রিক্সা চালক, তাই এইসবের যোগ্য আমি না। আমরা জানি তুই আমাদের মাফ করতে পারিস নাই। জানিস তোকে কেন এখানে ডাকা হয়েছে? না, কেন? তোকে বের করে দেওয়ার কয়েকদিন পর বাবা পরপর 2বার স্টপ করেন। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই। বাবা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করতেন, তাই আমরা একটা কবিরাজ এনে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন যে বাবার কঠিন ব্যামো অসুখ হয়েছে, যখন তখন তিনি মারা যেতে পারে। শুধু তাই নয়, তোর নানা প্রতি রাতে তোকে স্বপ্ন দেখতো। তাই তোর নানা বলেছে যে মরার আগে কোনো পাপ করে যেতে চান না, তাই তিনি তোর সব সম্পত্তি তোর নামে করিয়ে দিয়ে গেছে। এখন আমি কি করব? আমি চাই তুই আমাদের সাথে থাক, আমরা আগের মতো একসাথে মিলেমিশে থাকবো। তা হয় না, আমার স্থান যে এখন বস্তিতে। আজ থেকে তুই এইসবের মালিক, আর তুই চাইলে আমাদের বের করে দিতে পারিস। ছি ছি, আপনারা তো আমাকে লজ্জা দিচ্ছেন। তোকে দেখে এখন আমরা তোর কাছে অপরাধী হয়ে গেলাম। না না, সে কথা বলবেন না। আমি পারবো না আপনাদের সাথে থাকতে। কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, সারা শহর খুঁজেছিলাম তোকে আমি। মামা, আপনি যে রিক্সাটা ভেঙেছিলেন তার কি হবে? একজন গরিব চাচা রিক্সা ছিল ওইটা। আজকে আমি ওই চাচাকে একটা অটো কিনে দিব। ওকে, তাহলে আমি যাই এখন। সে কি, কোথায় যাবে এখন? বস্তিতে, সেটাই যে আমার ঠিকানা। তুই আমাদের সাথে থাকবি না? আমি আসবো সেই দিন, যেদিন আমি বিয়ে করে ঘরে বউ তুলবো। দাঁড়া, তোকে একটা জিনিস দেব। কি? এই নে ক্রেডিট কার্ড, যখন টাকা লাগে তুই তুলে নিবি। না না, টাকা আমার দরকার নেই। এইগুলো সব তোর টাকা, আমার না, তাই তোকে নিতে বলছি। কিন্তু মামা। আর কোনো কিন্তু না, তুই এখন চুপচাপ কার্ডটা নে। আমি আর কথা না বলে কার্ডটা নিলাম। আজ আমার অনেক খুশি লাগলো যে আমি আবার আমার পরিবারকে ফিরে পেয়েছি। যেখানে আমার রিক্সা ছিল, আমি সেইখান থেকে কোনো মতে রিক্সাটা ঠেলতে ঠেলতে মেরামত করতে দিলাম। রিক্সা ঠেলার সময় ইসরাত আমাকে দেখে ফেলেছে আর আমাকে ফলো করতে লাগলো। ইসরাত আমাকে যে ফলো করছে সেটা আমি টের পেলাম না। দেখি ছোট লোকটা কি কি করে আজকে, ওর পরিবার কি, কই থাকে, সব জানবো আর কলেজে অপমান করতে পারবো। ইসরাত আমাকে ফলো করতে লাগলো। আমি বস্তির দিকে হাঁটা ধরলাম। বস্তির পাশে ছিল মায়ের কবর। একটা পুকুর থেকে অজু করে এসে মায়ের কবরটা জিয়ারত করলাম। ছোট লোকটা কার কবর জিয়ারত করছে? কে মারা গেল তার? জিয়ারত শেষে মায়ের কবরের সামনে বসলাম। কি হলো, ও আবার এখানে বসলো কেন? আমি মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আর মায়ের কথা মনে পড়তেই অঝরে কাঁদতে লাগলাম। এই কি, ছোট লোকটা আবার কাঁদছে কেন? এইখানে কাঁদার কি আছে? দেখি পরে কি করে। আমি মায়ের কবরের সামনে বলতে লাগলাম, আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। জানো মা, আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন, কারণ আজ আমি আমার পরিবারকে আবার ফিরে পেয়েছি। থাক, সেই কথা না হয় আজকে বলবো না। মা গো, তুমি আমাকে দোয়া করো, আমি যাতে অনেক বড় হতে পারি। মা, তুমি আমাকে দোয়া করো, আমি যাতে কলেজের সকলের কাছে প্রমাণ করতে পারি যে আমি চোর নই। মা গো, আজ একটু আমাকে কাছে আসবে? তোমাকে আজ অনেকদিন হলো দেখি না, তোমার আদর পাই না, আজকে অনেকদিন। প্লিজ মা, আজকে একটু আমাকে আদর করবে? আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমি যে আর মানুষের অপমান অবহেলা সহ্য করতে পারছি না। অনেকে আমার জন্য তোমাদের গালাগালি করে। মা, এর জন্য আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এইগুলো বলছি আর চিৎকার করে কান্না করতে লাগলাম। এইদিকে ইসরাতের চোখ আর শুকনো রইল না, স্রোতের মতো বের হতে লাগলো তার চোখের পানি। আজ ইসরাত নিজেকে বড্ড অপরাধী মনে করছে। এইদিকে আমি কবরের সামনে থেকে উঠে বস্তির দিকে ঢুকতেই চাচার সাথে দেখা। কিরে, তোর কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোর হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? কিরে, বলবি তো কিছু? আসলে চাচা, হয়েছে কি, আজকে রিক্সাটা একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমার এই অবস্থা। তোর কিছু হয় নাই তো বাবা? না না, আমার আর কিছুই হয় নাই। রিক্সা এখন কোথায়? গ্যারেজে দিয়ে আসছি। ওকে, তুই ঘরে গিয়ে খাবার খা, আমি একটু গ্যারেজে গিয়ে দেখি। এই বলে আমি ঘরে ঢুকলাম আর আমার অজান্তেই ইসরাত সব দূর থেকে দেখে নিয়েছে। চাচা, ছেলেটি কে ছিল আপনি যার সাথে এতক্ষণ কথা বলেছিলেন? আর বইল না মা, ওর নাম ইমন। ও হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অভাগা সন্তান। চলেন
আমরা এক জায়গায় বসে কথা বলি। চলো। তারপর চাচা আর ইসরাত একটা গাছের নিচে বসলো। কিন্তু মা, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি ইমনের সাথে পড়ি। ও, তা আমার কাছে কি জানতে চাও? ইমনের পরিবার, সে কে, কি করে, এসব বলেন। ইমনের পরিবার বলতে এই বস্তি তার পরিবার। মানে জন্মের কয়েক মাস পর ছেলেটার বাবা মারা যায়, তার কয়েকদিন পর ওর মা মারা যায় একটা দুর্ঘটনায়। তাহলে ও কিভাবে নিজে পড়াশোনার খরচ দেয়? ওকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছি। এই বস্তির মানুষ ওকে কিছু খেতে দিলে ও খায়, নইলে না খেয়ে সারাদিন কেটে যায়। এইসব কথা শুনে ইসরাতের চোখ দিয়ে পানি পড়ে যায়। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কই না তো। আচ্ছা চাচা কোনো কাজ করতে পারে না? করে তো, মাঝে মাঝে টুকিটাকি কাজ করে। এই তো কয়েকদিন আগে আমার খুব জ্বর হয়েছিল, সে আমার রিক্সাটা চালিয়ে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়েই আমার চিকিৎসা করিয়েছিল। ও, ছেলেটা অনেক ভালো। জানি না এমন ছেলে এই জগতে আর পাওয়া যাবে কিনা, যে নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য এত কিছু করবে। থাক চাচা, আপনি কাঁদবেন না। ও হচ্ছে এতিম বাবা মায়ের ভালোবাসা ছেলেটা বেশি পায় নাই। ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয়। ওর বাবার কি কোনো সম্পত্তি ছিল না? ওর বাবা ছিল একজন বড় মাপের ব্যবসায়ী। তাহলে ইমন বস্তিতে কেন? ওর মা মারা যাওয়ার পর ওই পরিবারের লোকেরা ওর সম্পত্তি জোর করে দখল করে নেয় আর ওকে রাস্তায় বের করে দেয়। পরিবারের লোক যে এমন করতে পারে তা আমার জানাই ছিল না। আচ্ছা, তুমি গিয়ে ইমনের সাথে দেখা করে এসো। না না, আজকে না, আরেকদিন। তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে যেও। ইসরাত জায়গাটি ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দিতে পারলো না হাজার অনুতপ্ত হওয়ার কষ্ট। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি কিভাবে ইমনের সাথে এত খারাপ ব্যবহার করলাম। দিনের পর দিন আমি ছেলেটাকে অপমান করলাম, পুরো কলেজের সামনে ছেলেটাকে চোর বানিয়ে দিলাম। ওকে অনেক কথা বলে অপমান করেছি। জানি না আমি কি ওর কাছ থেকে মাপ পাবো কিনা, তবে আমি ওর কাছে মাপ চাইবো, আর কোনোদিন ওকে অপমান করব না। ছি, আমি এত নিচে নামলাম। একটা এতিম সন্তানকে এইভাবে সমাজের চোখে ছোট করে দিলাম। আজ আমি ইমনের কাছেও অপরাধী, নিজের কাছেও অপরাধী। ইমন আমাকে ক্ষমা করলেও আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। এইদিকে আমি চাচা রিক্সা ভাঙার কারণে টেনশন করতে লাগলাম। টেনশনের কারণে ঠিক মতো খাওয়াটাই হলো না। এইভাবে কেটে গেল সারাটা দিন। রাতে দরজা আটকিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় কে জানি টোকা দিল। দরজা খুলে দেখি মামা। আরে মামা, তুমি এখানে? না না, ভিতরে আসো। মামা ভিতরে এসে পরিবেশটা দেখতে লাগলো। তুই এখানে থাকিস কিভাবে? কি করব, নিয়তি যে আমাকে এখানে পাঠিয়েছে। তুই কিন্তু আমাকে ছোট করছিস। মা না না, আমি তোমাকে ছোট করলাম কই? শোন, তুই যার রিক্সা ভেঙেছিলি, আমি তার জন্য একটা অটো নিয়ে আসছি। কই অটোটা? বাইরে আছি, দেখবি, চল। এখন না, পরে দেখবো। আয় না আমাদের সাথে, একা সাথে থাকবি? আমি তো একবার বললাম যে যেদিন বিয়ে করব সেই দিন যাব ওই বাড়িতে। ওকে, তাহলে আমি এখন যাই, আমার কাজ আছে। ওকে, সাবধানে যেও। মামা চলে গেলে আমি বাহিরে বের হলাম অটো দেখার জন্য। দেখলাম গলির সামনে একটা অটো ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর একটা অটো রাখা। আমি দ্রুত রহমত চাচাকে ডাক দিলাম। চাচা, ও চাচা, কই আপনি? কি হলো, ডাকছিস কেন? এইখানে অটোটা কার? সেটাই তো, এটা তো আগে দেখি নাই। কি সুন্দর অটো রিক্সা। এইটা আপনার জন্য। মজা করার বয়সটা মনে হয় গেল না। সত্যি বলছি, এটা তোমার জন্য। আমার মামা নিয়ে এসেছে। বলিস কি? তাহলে ঘটনাটা শোনো। রিক্সা ভাঙা থেকে শুরু করে যা যা ঘটেছে আমি সবকিছুর বর্ণনা করেছি। এখন তুই কি করবি? আমি ওদের বলে দিলাম যে বিয়ের পর যাব। তুইও পারস বটে। যাক, আল্লাহ তোর সবকিছু ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তা তোর কার্ড থেকে কিভাবে টাকা বের করবি? সেটার সিস্টেম আছে। আগে বলো, তোমার কাছে অটোটা কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে। তোমাকে আর কষ্ট করে পায়ে চেপে রিক্সা চালাতে হবে না। ওকে চাচা, আমি তাহলে ঘরে যাই, তুমি একটা তালা দিয়ে রাখো। ওকে। আমি আমার রুমে এসে পড়তে লাগলাম। অন্যদিকে, কিরে, খাচ্ছিস না কেন? কখন থেকে দেখছি তুই মনমরা হয়ে আছিস। মা, আজকে খেতে ভালো লাগছে না। তোর শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, আজকে খাবো না, আজকে মনটাই ভালো নেই। এই বলে ইসরাত তার ঘরে চলে গেল আর দরজা আটকিয়ে কান্না করে দিল, এই ভেবে যে সে একটা এতিম ছেলের উপর এতদিন অত্যাচার করলো, অথচ ইমনের বাবা মা নেই,
সাথে তার পরিবারও নেই। বেচারা ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারছে না। এইসব ভাবছে আর নিজের ভুলের জন্য কাঁদতে লাগলো। মেয়েটার হঠাৎ কি হলো? সেটাই তো, বাইরে থেকে আসার পর থেকে দেখি মেয়েটা ভীষণ লাগছে। ওকে, আমি দেখবো ব্যাপারটা। এইদিকে আমি পড়া শেষ করে চাচার সাথে 2 মুঠো ডাল ভাত খেয়ে নিজের ঘরে চলে আসলাম। পরের দিন ক্যাম্পাসে তানভীরের সাথে হাঁটতে লাগলাম। দোস্ত, আমি আমার হারানোর সবকিছু ফিরে পেয়েছি। মাকে ফিরে পেয়েছিস? সেটা পেলে তো এই দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি আমি হতাম। এখন বল তুই কি কি ফিরে পেয়েছিস? তাহলে শোন কালকের কাহিনী। তানভীরকে আমি কাল কি কি হয়েছিল সব বলে দিলাম। বাহ, এইটা তো খুব খুশির খবর। হুম। ভাই, আপনাকে ইশরাত আর তার বান্ধবীরা ডাকছে। হঠাৎ একটা মেয়ে এসে কথাটা বলে গেল। চল, আজকে আমি আবার যাব। বলেছিলাম না তুই এই ব্যাপারে কিছুই বলবি না? দেখ, তোর এখন সব হয়েছে, তাই ওরা তোকে অপমান করার যোগ্য না। আচ্ছা, আমি গিয়ে দেখি কি বলে। তুই আজ প্রতিবাদ করবি। দেখি তানভীরের কাছ থেকে ইসরাতের দিকে হাঁটা ধরলাম। কাছে গিয়ে কিছুটা অন্যরকম খেয়াল করলাম। দেখলাম ইসরাতের মন হয়তো খারাপ। কিরে, কিছু বলছিস না কেন? ছোট লোকটা তো এসেছে তোর কাছে। ঠাস ঠাস। ভেবেছিলাম থাপ্পড়টা আমার গালে পড়েছে, পরে দেখি না, আমার গালে মারেনি, ইসরাত তার বান্ধবীদের গালে মেরেছে। যেটা দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছে তার বান্ধবী। কিরে, তুই আমাকে মারতে পারলি? পারলাম। তুই কোন সাহসে ওকে ছোট লোক বলেছিস? আমরা তো ওকে এই নামে ডেকে এসেছি। আর এই নামে কেউ ডাকবি না। ইসরাতের বান্ধবী আর আমি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে ইসরাতের হলো কি, নাকি এটাও তাদের নতুন কোনো চাল? ইসরাত হঠাৎ করে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি চোখটা নামিয়ে ফেলি। এই, তোর এই মনের কাছে মাফ চা এখন। আগে যা করেছিস তার জন্য মাফ চাইবি। কি বলছিস তুই এসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। থাপ্পড় কি খাবি, নাকি কলেজ থেকে বেরিয়ে যাবি, নাকি মাফ চাইবি? ইসরাতের বান্ধবীরা আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি ইসরাতের কাণ্ড দেখে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। ইমন, তুমি ওদের মাফ করে দাও। দিয়েছি। হঠাৎ ইসরাত আমার হাতটা ধরে আরেক জায়গায় নিয়ে গেল। ওর প্রতিটা কাজ আমাকে আজ অবাক করেছে। ও আমাকে একটা নিরিবিলি জায়গায় আনলো। ইমন, আমি তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি অনেক, সবার সামনে থাপ্পড় দিয়েছিলাম, পুরো কলেজে তোমাকে চোর বানিয়ে দিয়েছিলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি ইসরাতের সাথে কি কথা বলবো, এতটাই অবাক হলাম যে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নাকি আমি স্বপ্ন দেখতে লাগলাম? কি হলো, আমাকে কি মাফ করা যায় না? আজকে আপনার কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমার কারোর প্রতি কোনো রাগ নেই। তুমি রাগ করে এইসব বলতেছো। তুমি আজ আমাকে মাফ না করলে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। সত্যি, আপনার উপর আমার সব রাগ অভিমান এখন চলে গেছে। এখন গেছে মানে? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এইটাই অনেক বেশি। তার জন্য আমি অনেক খুশি। আমি তোমাকে আর কষ্ট দিব না। দিলেন তো, নিজের শরীরটা নষ্ট করে। কিভাবে? একজন চোর, ছোট লোক আর রিকশাওয়ালার হাত ধরে নিজের পবিত্রটাকে কেন অপবিত্র করলেন? প্লিজ এইভাবে বলো না। আমি সত্যিই খুব অনুতপ্ত হয়েছি, নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে মাফ করে দিও। বারবার মাপ চাচ্ছেন কেন? আপনি এতদিন যা করেছেন সব তো ঠিক করেছেন, তাহলে মাপ চাওয়ার কি আছে? আমি মানুষ চিনতে ভুল করেছি, তাই তোমাকে এত কষ্ট আর এত অপমান করেছি। এইবার তো বুঝতে পেরেছেন, তাহলে আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে ইসরাত অনেক ডেকেছে, আমি শুনেও না শোনার ভান করে চলে এসেছি। ক্লাসে এসে তানভীরের সাথে বসলাম। কিরে, আজকে অপমান করলো নাকি? কিরে, কি হয়েছে বলবি তো? একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে। কি, বল আমাকে। ইসরাতের এত পরিবর্তন কিভাবে আসলো? মানে, সবকিছু খুলে বল। তানভীর তো আমার কথা শুনে অবাক হয়ে আছে। কি বলছিস কি এইসব? ইসরাত এইগুলো বলেছে? এইগুলা বলেছে। এইখানে কি ওদের কোনো চাল আছে নাকি? মনে হয় না। কিভাবে বুঝলি? ইসরাতের চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর চোখ এইবার হয়তো কোনো মিথ্যার ছাপ নেই। ওকে, এইসব নিয়ে পরে কথা বলবো, এখন ক্লাস করি। সেটাই। একটু পর ইসরাত ও তার ফ্রেন্ডরা ক্লাসে ঢুকলো। আমাকে নিয়ে আর কোনো রসিকতা করলো না। আমি আমার মতো ক্লাসগুলা করতে লাগলাম। আমি আর তানভীর সবগুলা ক্লাস করলাম।
ক্লাস করে আমি আর তানভীর ক্যাম্পাস দিয়ে হাঁটছি। প্লিজ ইমন, আমাকে মাফ করে দাও। হঠাৎ ইসরাত কোথা থেকে আসলো? আপনি আবার কেন আসলেন আমার কাছে? একবার কি আমায় মাফ করা যায় না? যেই ব্যবহার আপনি তানবীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ পাওয়ার যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে ঠিক তখনই তানভীর আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কিরে, এখানে আনলি কেন? যেই ব্যবহার আপনি তানবীরের সাথে করেছেন সেটার জন্য কি আপনি মাপ পাওয়ার যোগ্য? ইসরাত কিছু বলতে যাবে ঠিক তখনই তানভীর আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো। কিরে, এখানে আনলি কেন? এই মেয়ে যাতে তোর কাছ থেকে দূরে থাকে তাই নিয়ে আসলাম। আচ্ছা, আমি যাই তাহলে। ওকে, সাবধানে যা। আমি বস্তিতে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ইসরাতের কথা ভাবছি। আচ্ছা, ইসরাত হঠাৎ করে এতটা পরিবর্তন কি করে হলো? ও তো আমাকে অনেক ঘৃণা করত, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কি করে হলো? ইসরাতের চোখ তো বলে দিচ্ছে যে সে খুব অনুতপ্ত। ইসরাতের কথা ভাবতে ভাবতে বস্তিতে এসে গেছি। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ঘরে থাকা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর চাচা ঘরে ঢুকলো। আরে চাচা, আপনি আমার ঘরে? কেন, আসতে পারবি না নাকি? আরে ধুর, কি বলছেন? আপনি আসবেন না তো কে আসবে? বাবা, তোর সাথে একজন দেখা করতে আসছে। কে আসছে? সেটা তুই দেখে নে। কই মা, তুমি ভিতরে আসো। হঠাৎ একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটার দিকে তাকিয়ে আমি হা করে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে ইসরাত দাঁড়িয়ে আছে। চাচা, এই মেয়ে এইখানে কিভাবে আসলো? এই মেয়ে তো আগেও একবার এসেছিল। ও আচ্ছা, তোরা কথা বল, আমি বাইরে যাচ্ছি। হুম। খুব অবাক হচ্ছ আমাকে এখানে দেখে, তাই না? আপনি আমার বস্তিটা চিনলেন কিভাবে? আর আপনি আমার বস্তিতে আগেও এসেছিলেন? আগে একবার তোমাকে রিক্সা নিয়ে বস্তিতে আসার সময় তোমাকে দেখেছিলাম, তাই আমি তোমার পিছন পিছন এসেছিলাম। ও, তা আজকে আবার কেন আসলেন? আমি প্রায় এখানে আসি। তা কেন আসেন এইখানে? এখানে একজন মায়ের কবরের কাছে আসি, যিনি তোমার মতো একজন উদার মন আর পরোপকারী ছেলের জন্ম দিয়েছিলেন। আপনি আমার মায়ের কবরের সামনে আসেন? আমি তোমার নামে সব জানি, আর তোমার পরিবারের ব্যাপারেও সব জানি। সব কিভাবে জানলেন আপনি? আমাকে রহমত চাচা বলেছিল। ও, তোমার এখানে আমার একটা অনুরোধের জন্য ছুটে এলাম। কিসের? তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। বললাম তো, আপনার উপর কোনো রাগ নেই আমার। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি কতটা ঘৃণা করো আমাকে। তা যদি বুঝতেই পারেন তাহলে আপনি আর আমার সামনে আসবেন না। ইসরাত এর মধ্যে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আজ এই ছুরি দিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলবো। আমি তাকিয়ে দেখি ইসরাত একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি পাগলামি করছেন আপনি? হাত থেকে ছুরিটা ফেলে দিন। তোমার কাছে হয়তো পাগলামি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে নয়, আমি সত্যি বলছি। ইসরাতের কিছু বুঝে ওঠার আগে আমি ইসরাতকে ঝাপটে ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে নেই। ঠাস! পাগল হয়ে গেছেন নাকি? এইগুলো নিয়ে মজা করে? ইসরাত কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তোমার মাফ পাওয়ার জন্য এত কিছু করছি, আমাকে কি একবারও মাফ করা যায় না? আমি কিছু না বলে চুপচাপ ইসরাতের হাত ধরলাম। ইসরাত খুব অবাক হয়ে তাকিয়ে আছে। হাত ধরার জন্য মাফ করবেন, তবে সত্যি বলছি আপনার উপর আর আমার কোনো রাগ নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছো? সত্যি। ইসরাত হঠাৎ একটা কাজ করে বসলো, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইসরাত আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওর কাজে খুব অবাক হয়ে গেলাম। এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই বলে আমি ইসরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। সরি, আসলে বুঝতে পারি নাই। ওকে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? এতিমের সাথে বন্ধুত্ব করলে তো আপনার সম্মান কমে যাবে, তাই কি দরকার এইসবের? তুমি বেশি বেশি বলতেছো। আমি যা বলতেছি তাই হবে। আজ থেকে আমরা ফ্রেন্ড। পারবেন তো আমাকে বন্ধুর চোখে দেখতে? পারবো। আর আমাকে তুমি করে বলতে হবে। না না, তুমি করে বললে কেমন জানি দেখায়। আপনি ঠিক আছে। না, আমাকে তুমি করে বলতে হবেই। ওকে ওকে, বলবো। গুড। এবার তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? আবার আপনি? ও সরি,
তা কি করবে আমার নাম্বার দিয়ে? কেন, ফ্রেন্ড কি কল করতে পারে না? পারে, কিন্তু আর কোনো কিন্তু নেই। এখন নাম্বার দিবা কিনা? আমি ভয়ে ওকে নাম্বারটা দিলাম, নইলে আবার কি করে বসে আল্লাহ ভালো জানে। ওকে, আমি তাহলে আজকে যাই। ওকে বাই। ইসরাত চলে গেল। আমি আর কিছু না ভেবে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এলিয়ে দিতেই ঘুম লেগে এলো 2 চোখে। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তাই বস্তির পাশে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। সন্ধ্যায় ঘরে এসে পড়তে বসলাম। এমন সময় চাচা ঘরে আসলো। কি রে, কি করিস? এই তো মাত্র পড়তে বসলাম। ওহ, পড় তাহলে। কিছু বলবেন? সকালে তোর মামা এসেছিল তোর সাথে দেখা করার জন্য। তা কেন এসেছিল জিজ্ঞেস করেন নাই? সেই কারণ তো এখনো বলে নাই। ওকে, তাহলে আমি যাই, পরে আসবো। আচ্ছা, চাচা চলে গেলে আমিও পড়ায় মন দেই। পড়তে পড়তে গভীর রাত হয়ে যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তা এত রাতে কি মনে করে কল দিয়েছো? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না, মাত্র পড়া শেষ করলাম। তুমি এত রাত পর্যন্ত পড়াশোনা করো? তা তুমি ঘুমাও নাই কেন? কি করব, আমার যে আজকে ঘুম আসছে না। শরীর খারাপ নাকি? না, সব ঠিক আছে, কিন্তু কেন জানি ঘুম আসছে না। ও, রাতে খাবার খেয়েছো? খেয়েছি অনেক আগেই। তুমি খেয়েছো? না, এখনো খাই নাই। কেন খাও নাই? মাত্র পড়া শেষ করলাম, এখন খাবো। ওকে, তাহলে খেয়ে নাও, পরে কল দিব। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ক্রেডিট কার্ডটা সাথে করে কলেজে নিয়ে গেলাম। আমি আর তানভীর কলেজের এক কোণে বসে আছি। তখনই ইসরাত আসে। আরে, তুমি এইখানে? আর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। আমাকে খোঁজার কি আছে? আমি তো এইখানে বসে আছি। আজকে আমার একটা ছোট্ট আবদার আছে। কি তোমার সেই আবদার? তানভীর আমাদের কথা শুনে অবাক হয়ে গেল। সে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? তোদের মাঝে এত মিল কবে থেকে হলো? ও, তোকে তো কিছুই বলি নাই। তাহলে শোন ঘটনাটা। তানভীরকে সব বলে দিলাম, কাল যা যা হয়েছে। যাক, তোদের মাঝে এমন সম্পর্ক থাকলে আমার আর কিছু বলা লাগবে না, আমি এটাই খুশি। কি হলো ইমন, আমার আবদারটা রাখতে না? বলুন মহারানী, আপনার কি আবদার? আজকে আমি আর তুমি ক্লাস করব না। কেন? আজকে আমি আর তুমি অন্য জায়গায় গিয়ে ঘুরবো। না না, ক্লাস মিস করা যাবে না। প্লিজ প্লিজ, চলো না আজকে ঘুরতে যাই। আরে এত রিকোয়েস্ট করতে হবে না, ইমন যাবে তোমার সাথে। কিন্তু বন্ধু। আর কোনো কিন্তু নেই, তুই যাবি, এটাই শেষ কথা, আর এটাই ফাইনাল। ওকে, যাব। ওকে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এই বলে ইসরাত চলে গেল। আরেকদিকে কিরে, ইসরাতের এত পরিবর্তন কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না। তবে ইসরাতের কথায় বোঝা যায় যে ও তোকে সত্যি ফ্রেন্ডশিপ হিসেবে মেনে নিয়েছে। হয়তো। আমি আর তানভীর এইভাবে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর ইসরাত আসলো। চলো আমরা যাই। এখন যাবা? এখন। আর একটু পর গেলে হয় না? কেন, তোমার কি কোনো কাজ আছে? না, আমার আর কি কাজ থাকবে? তাহলে চলো, এখনই যাব। ওকে তানভীর, তাহলে তুই ক্লাসে যা। আমি ইসরাতের সাথে গেলাম। ওকে। আমি আর ইসরাত কলেজ থেকে বেরিয়ে গেলাম। ইসরাত একটা রিক্সা ডাকলো। কি হলো, উঠছো না কেন? তুমি আর আমি এক রিক্সায় যাব? এখানে অবাক হওয়ার কি আছে? তাহলে তাড়াতাড়ি ওঠো। আমি রিক্সায় উঠে ইসরাতের পাশাপাশি বসলাম, কিন্তু একটু দূরত্ব বজায় রেখেছি, যাতে ওর শরীরের সাথে আমার শরীরটা না লাগে। কি হলো, এত দূরে দূরে বসে আছো কেন? পড়ে যাবা তো। না না, পড়বো না, আমি ঠিক আছি। কাছে আসো আরো। ঠিক আছি তো আমি। এই বলে ইসরাত আমার জামা টান দিয়ে তার আরো কাছে বসিয়ে দেয়। ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশন নেই। এইভাবে কতক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। সবাই ভালো থাকুন।